আপনি ক্রিপ্টো থেকে লাভ করছেন কিন্তু সেই লাভের টাকা ধরে রাখতে পারছেন না। ক্রিপ্টো থেকে এক্সিট করার সঠিক সময়, এক্সিটের স্ট্র্যাটেজি, ক্রিপ্টো লাভের ট্যাক্স, ক্রিপ্টোতে প্রফিট হলে মানসিক প্রস্তুতি কেমন হওয়া উচিত, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি প্রকাশ আপনার নিজের ইউটিউব চ্যানেল @ইনকামে আজকে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। কখন এক্সিট করবেন, এটি একটি ক্রিপ্টো ইনভেস্টরের সবচেয়ে বড় কনসার্ন। ইনভেস্টমেন্ট করার সময় আপনার একটা লক্ষ্য বা টার্গেট সেট করে রাখা উচিত, আর যখনই আপনার ইনভেস্টমেন্টটি সেই লক্ষ্য পূরণ করে ফেলবে, অর্থাৎ টার্গেটটাকে অ্যাচিভ করে ফেলবে, আপনাকে তৎক্ষণাৎ সেখান থেকে এক্সিট করা উচিত, অন্য কোনো রকমের ডানে বায়ে চিন্তা ভাবনা না করে। ধরুন আপনি বিটকয়েন কিনেছিলেন $50,000 তে এবং আপনার লক্ষ্য ছিল বিটকয়েন $70,000 পৌঁছলে আপনি সেখানে প্রফিট বুক করবেন, বিটকয়েন সেল করবেন। কিন্তু যখন এটি $70,000 ছুঁয়ে গেল, তখন আপনার মনে হলো 60 থেকে $70,000 পর্যন্ত পৌঁছানোর জন্য বিটকয়েন শুধুমাত্র 1 মাস সময় নিয়েছে। তো আমি আরো 1-1.5 মাস ওয়েট করে যাই এবং দেখি এটা 70 থেকে 75 বা 80,000 পর্যন্ত পৌঁছয় কিনা। আর এটাই সবচেয়ে বড় মিস্টেক। এই মিস্টেকের কারণে আপনার প্রায় পকেটে ঢুকে যাওয়া প্রফিট আপনার হাত থেকে বেরিয়ে যায়। তো এই জিনিসটি আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনার লক্ষ্য পূরণ হলে তৎক্ষণাৎ আপনাকে এক্সিট করতে হবে। অনেক সময় দেখা যায় বিভিন্ন ট্রেডাররা তাদের জীবনের নানান গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণের জন্য ইনভেস্টমেন্ট করে থাকেন। হয়তো কেউ বাড়ি কিনবেন, কেউ হয়তো গাড়ি কিনবেন, অথবা কেউ তাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য ইনভেস্ট করে থাকেন। দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের মনে আসে সেটি হলো এক্সিটের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। কোনো ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করার আগে যেমন তার অ্যানালাইসিস করা খুব প্রয়োজন, তেমনি আরো একটি প্রয়োজনীয় কাজ হলো ইনভেস্ট করার সময় আপনার এক্সিটের স্ট্র্যাটেজিটাকেও ভেবে রাখা, যে আপনি কোন স্ট্র্যাটেজিতে এখানে প্রফিট বুক করবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা দীর্ঘদিন এই ট্রেডিং লাইনে রয়েছেন, ট্রেডিং জগতে রয়েছেন, অর্থাৎ যাদের প্রফেশনাল বলা যেতে পারে, প্রফেশনালদের একটা কমন রুলস হলো তারা এক্সিটের জন্য এমন স্ট্র্যাটেজি নির্বাচন করেন যে স্ট্র্যাটেজিতে তারা ধাপে ধাপে প্রফিট বুক করতে পারেন। অর্থাৎ আপনার যে মোট বিনিয়োগ রয়েছে সেই মোট বিনিয়োগকে আপনি 3টে অথবা 4টে ভাগে ভাগ করে নিন। আমি এখানে এক্সাম্পলের খাতিরে ধরে নিচ্ছি আপনি $1,000 ইনভেস্ট করছেন। তো এখানে আমি $1,000 কে আমি 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ধাপে 500, পরের ধাপে 250 এবং পরের ধাপে 250। এবং সেই সাথে আমি আমার টার্গেটও সেট করে নিলাম যে আমার টোটাল ইনভেস্টমেন্ট যখন 50% প্রফিটে থাকবে তখন আমি মোট ইনভেস্টের 50% বুক করে নেব। আর যেহেতু $1,000 ইনভেস্ট করে তার 50% প্রফিট আপনি আপনার পোর্টফোলিওতে দেখতে পাচ্ছেন, তো আপনি এখানে প্রফিটের জায়গাতে কিন্তু আরো $500 এক্সট্রা দেখতে পারবেন। এখানে আপনি আপনার বিনিয়োগের $1,000কেই উইথড্র করে নিচ্ছেন। তারপরও আপনি দেখছেন আপনার কাছে পড়ে রয়েছে আরো $500। এই যে এখানে আপনার বিনিয়োগের $500 পড়ে রয়েছে অ্যাকাউন্টে, এটি কিন্তু সম্পূর্ণ প্রফিটের টাকায়। অর্থাৎ এই প্রফিটের টাকা দিয়ে আপনি আরো বড় বাজি ধরতে পারেন। এখানে চাইলে আপনি আরো বড় রিস্ক নিতে পারেন, বড় ঝুঁকি নিয়ে বড় প্রফিটের আশা করতে পারেন। তো আপনি আরো কিছুদিন ওয়েট করলেন, 1 থেকে 1.5 বছর, এবং তারপরে দেখলেন আপনি যখন ইনভেস্টটা স্টার্ট করেছিলেন একদম গোড়ায়, সেই জায়গা থেকে বর্তমান সময়ে ইউএসডিটির প্রাইস 100% গ্রোথ করেছে। তো এখানে আপনি আপনার পরবর্তী 25% বুক করুন। তো এখানে যে আপনার $500 রয়েছে, এই $500 পরবর্তী সময় 2 থেকে 3 বছরের ভেতরে যখন 100% গ্রো করে যাবে, সেই সময় চাইলে আপনি এখান থেকে আরো 50% প্রফিট বুক করতে পারেন এবং রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেটা থাকছে সেই অ্যামাউন্টটাকে আপনি আরো দীর্ঘমেয়াদী সময়ের জন্য ইনভেস্ট করে রেখে দিতে পারেন, 10 বছর, 15 বছর বা 20 বছরের জন্য। তো এইভাবে বিনিয়োগ করলে আপনার যেমন বিনিয়োগের টাকাটিও সম্পূর্ণ ঘরে ঢুকে যাচ্ছে, তেমন ভাবে আপনি রিস্ক ফ্রি ভাবে বড় প্রফিটের জন্য দীর্ঘদিন সময় পর্যন্ত ওয়েট করার একটা স্ট্র্যাটেজি পাচ্ছেন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউ কামার ট্রেডাররা কিন্তু দীর্ঘদিন একটা অ্যাসেটে ইনভেস্ট করে বসে থাকতে পারে না এবং বারংবার বাই সেল করার কারণে কিন্তু সবচেয়ে বেশি লস হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো আপনি যদি এভাবে কয়েকটি ধাপ অনুযায়ী আপনি আপনার বিনিয়োগের প্রফিট বুক করার রাস্তাটা বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি মিনিমাম রিস্কের সাথে ম্যাক্সিমাম রিওয়ার্ড অ্যাচিভ করতে পারবেন। আমাদের কোনো একটি ইনভেস্টমেন্ট যখন ভালো প্রফিটে থাকে তখন আমরা ভাবি এই পুরো টাকাটাই হয় আমার, এই টাকাটা দিয়ে আমরা কি রকম খরচ করব, কি কিনবো, কোথায় বিনিয়োগ করব, আগে থেকে আমরা ভাবনা চিন্তা করা শুরু করে দিই। আমরা ম্যাক্সিমাম সময় এটা ভুলে যাই আমি যে বিনিয়োগটি করেছি সেই বিনিয়োগের উপর যা প্রফিট হয়েছে সেই প্রফিটের উপর আমাদের দেশের সরকারেরও কিছু অংশ দাবি রয়েছে। আমাদের প্রফিট থেকে যে আমাদেরকে ট্যাক্স দিতে হবে এই বিষয়টা নিয়ে কোনো রকম দ্বিধায় থাকলে চলবে না। এটাও কিন্তু আমাদের পরিষ্কার হওয়া উচিত, কারণ ট্যাক্স বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি ক্রিপ্টো থেকে $1 লাখ প্রফিট করেছেন, সো এই লাভের উপর কত শতাংশ ট্যাক্স দিতে হবে সেটা আপনাকে প্রথম
প্রথমেই ক্যালকুলেট করে নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর ট্যাক্স সংক্রান্ত সঠিক তথ্যের জন্য আপনাকে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করা উচিত। কারণ ভারত এবং বাংলাদেশে ট্যাক্সের যে নিয়ম রয়েছে, ট্যাক্সের রুলস অ্যান্ড রেগুলেশনে বিভিন্ন এক্সামশন থাকে। আপনি ক্রিপ্টো থেকে যে টোটাল ইনকাম করছেন, সেই টোটাল ইনকামটি যদি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়, তাহলে হয়তো আপনাকে ট্যাক্স দিতে হবে না, আপনার সেই ট্যাক্সের উপর এক্সামশন চলে আসবে। যেমন ধরুন, ভারতে ক্রিপ্টো লাভের উপর 30% ট্যাক্স দিতে হয়। আপনি যদি ইন্ডিয়াতে 1 লাখ টাকা প্রফিট করেন, তাহলে আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। মোটামুটি এটাই নিয়ম। কিন্তু ইন্ডিয়াতে 84,000 পর্যন্ত এক্সামশন থাকে। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা ক্রিপ্টো থেকে ইনকাম করেন, প্রথম 84,000 এর জন্য তেমন কিছু ট্যাক্স দিতে হয় না। বাকি যে 16,000 রয়েছে, সেই 16,000 এর উপর আপনাকে 30% হারে ট্যাক্স দিতে হবে। তো প্রফিট হওয়ার সাথে সাথেই পুরো টাকাটা খরচ করার আগে আপনাকে আপনার লাভের অংশ থেকে ট্যাক্সের টাকাটা সবার প্রথমে সরিয়ে রাখতে হবে। তারপর আপনি বাকি টাকাটা চাইলে খরচ করতে পারেন। কিন্তু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি থেকে আয় করাকে এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। যদিও ভবিষ্যতে এই বিষয়ে আরো সুনির্দিষ্ট আইন আসতে পারে বাংলাদেশে, তাই ট্যাক্স নিয়ে আগাম প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইনভেস্টরদের জন্য। আপনি যদি বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করেন অথবা ইনভেস্ট করেন, তাহলে আপনার এই আয়কে বা আপনার এই ইনকামকে ক্যাপিটাল গেইন হিসেবে ধরা যেতে পারে। তো বাংলাদেশে ক্যাপিটাল গেইনের যা ট্যাক্সের হার রয়েছে, সেই অনুযায়ী আপনাকে ট্যাক্সের জন্য টাকা আগে থেকেই সরিয়ে রাখতে হবে। আর অবশ্যই একজন ট্যাক্স বিশেষজ্ঞের সাথে আপনার পরামর্শ করা উচিত যে বাংলাদেশে এক্সামশনের হার কি রয়েছে এবং আপনি যে ইনকামটা করেছেন এটাকে লং টার্ম গেইন ট্যাক্স না শর্ট টার্ম গেইন ট্যাক্স, কোন ধরনের ট্যাক্সের উপর ফেলা হবে, কোন ধরনের ট্যাক্সের আওতায় আসবে, সেই বিষয়টাকে আপনাকে বুঝতে হবে। এখানে আপনাকে ব্রিফ দিয়ে রাখি, এসটিসিজি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, অর্থাৎ আপনার বিনিয়োগের সময় যদি 1 বছরের নিচে হয়, তাহলে আপনাকে এসটিসিজি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। আর যদি আপনার বিনিয়োগ 1 বছরের বেশি সময় ধরে করা হয়ে থাকে এবং তার থেকে আপনি প্রফিট বুক করেন, তাহলে আপনাকে সেই ক্ষেত্রে লং টার্ম গেইন ট্যাক্স দিতে হয়। তো বাংলাদেশে যারা ট্রেড করছেন তারাও বার্ষিক আয়কর রিটার্ন ফাইল যখন করবেন, আপনি আপনার ক্রিপ্টোকারেন্সি থেকে কত আয় করলেন সেটা নির্ভুলভাবে ট্যাক্স কনসালটেন্টকে জানান এবং সেখানে আপনি আপনার ইনকাম ট্যাক্সের রেকর্ডের মধ্যে সেটা উল্লেখ করুন। আরো একটি বিষয় হলো, অনেকেই মনে করেন যেহেতু ক্রিপ্টোকারেন্সি একটি ডিসেন্ট্রালাইজ প্রক্রিয়া, এখানে সরাসরি সরকার পক্ষ নাক গলাবে না, সো আমি এই ইনকামটাকে টোটাল লুকিয়ে যেতে পারি বা এটাকে আমরা হাইড করে নিতে পারি। এরকমটা কিন্তু কখনোই করা উচিত নয়। আপনি ক্রিপ্টোতে কি লেনদেন করছেন তার স্ট্রং রেকর্ড রাখা খুব জরুরি। যেমন ক্রিপ্টো কিনলেন বা বিক্রি করলেন, তার তারিখ, তার পরিমাণ এবং মূল্য, এগুলো সবকিছু একটা নোটবুক বা একটা ডায়েরিতে লিপিবদ্ধ রাখুন। হতে পারে ভবিষ্যতে কোনো স্ক্যামের সম্মুখীন হলেন, আপনার কাছে যদি তথ্য না থাকে, আপনার কাছে যদি ডিটেলস না থাকে, আপনি কিন্তু সাইবার ক্রাইম থানায় গিয়ে কোনো রকম অভিযোগ জানাতে পারবেন না। তো ঠিক এই কারণগুলোর জন্য ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনাকে ক্রিপ্টো ইনকামের উপর ট্যাক্স এবং ক্রিপ্টো ট্রেডিং এর সঠিক রেকর্ডগুলো আপনাকে মেনটেন করতে হবে। যেহেতু যে কোনো ধরনের ট্রেডিং মার্কেট একটি কাঁচা টাকার বাজার, তো এই বাজারে যারা আসতে চাইছেন বা এই বাজার থেকে যারা প্রফিট করতে চাইছেন, তাদের অবশ্যই এই মার্কেটে কাজ করার সময় মানসিক প্রস্তুতি নিয়ে রাখা উচিত। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনার মানসিক প্রস্তুতি কেমন হওয়া উচিত যদি আপনি একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন, বা বলা ভালো মেন্টালি প্রস্তুত থাকা কেন জরুরি? অনেকেই মানসিকভাবে প্রস্তুত থাকেন না, এই বিষয়টাও জানা জরুরি। ইনভেস্টমেন্টের সময় মানসিক প্রস্তুতি খুবই জরুরি। ধরুন আপনার ইনভেস্টমেন্টের দাম হঠাৎ করে পড়ে গেল, তখন আপনি কিভাবে রিয়াক্ট করবেন? প্যানিক করবেন নাকি স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি কাজ করা জারি রাখবেন? সেই ইনভেস্টমেন্টটাকে তখনও ক্যারি অন করবেন, কারণ মাঝে মধ্যে মার্কেট ছোটখাটো অথবা বড় সড়ো ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। মার্কেটে সবসময় রিস্ক ফ্যাক্টর কাজ করে। এর জন্য যদি আপনি আগাম একটা মানসিক প্রস্তুতি না নিয়ে রাখেন যে মার্কেট ক্র্যাশ করলে কি করবেন, মার্কেট কারেকশন করলে আপনি কি করবেন ইনভেস্টমেন্টের সাথে, তাহলে দেখা যাবে হঠাৎ করে যখন কারেকশন এসছে বা হঠাৎ করে যখন মার্কেট ক্র্যাশ করেছে, হতে পারে তখন আপনি ইমোশনাল হয়ে রাগে ক্ষোভে একটা খুবই ভুল সিদ্ধান্ত নিয়ে নিলেন, একটা বাজে সিদ্ধান্ত নিয়ে নিলেন। তো এই জিনিসটা থেকে কিভাবে আপনি ওভারকাম করবেন? মনে করুন আপনার কাছে 5টি ইথেরিয়াম আছে এবং আপনি দেখলেন হঠাৎ করে ইথেরিয়ামের দাম 20% কমে গেল। তো ম্যাক্সিমাম পরিস্থিতিতেই আপনি এই সময় প্যানিক করে আপনার সমস্ত ইথেরিয়াম হয়তো আপনি বিক্রি করে দিতে পারেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ট্রেডাররা এই ধরনের পরিস্থিতিতে প্যানিক করে সমস্ত অ্যাসেট, সমস্ত ইথেরিয়ামটাই বিক্রি করে দেয়। কিন্তু আপনি যদি আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন যে মার্কেটে তো এরকম ছোটখাটো কারেকশন আসবে, মার্কেট কারেকশনের পর আবার রিকভারও করে থাকে, যদি আপনি ভালো অ্যাসেটে ইনভেস্ট করে থাকেন তো সেই অ্যাসেটটি ভবিষ্যতে ঠিক রিকভার করে যাবে। আর এর জন্য আপনাকে সচেতন থাকতে হবে বিনিয়োগ করার সময়। বিনিয়োগ করার সময় যদি আপনি একটি ভালো অ্যাসেটে বিনিয়োগ না করেন, তাহলে ক্র্যাশ পরবর্তী সময়ে কিন্তু সেই অ্যাসেটটি পুনরায় তার পুরনো প্রাইজে বা তার থেকে বেশি প্রাইজে ফিরে যাওয়া খুব কঠিন হয়ে ওঠে। তো এর জন্য একটি ভালো অ্যাসেট ক্লাসকে আপনি নির্বাচন করুন, একটি চাহিদা সম্পন্ন প্রজেক্ট বা চাহিদা সম্পন্ন ক্রিপ্টোকারেন্সিকে বিনিয়োগের জন্য চুজ করুন। আপনি যদি মেন্টালি প্রিপেয়ার থাকেন তবে আপনি জানবেন কখন হোল্ড করতে হবে এবং কখন এটা আপনাকে বিক্রি করতে হবে। যেমনটি কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, মার্কেটে ইনভেস্ট করার আগে রিসার্চ করা খুব জরুরি, কারণ রিসার্চ করলে তবে আপনি লাভজনক ইনভেস্টমেন্ট করতে পারবেন।
ধরুন কোনো নির্দিষ্ট কয়েন নিয়ে অনেক হাইপ উঠেছে, কখনোই আপনার এই হাইপের সাথে চলা উচিত না। তো এখানে আপনি রিসার্চ করে দেখুন এই হাইপের পেছনে সত্যি সত্যি কোনো ভ্যালু আছে কিনা। ভালো রিসার্চ আপনাকে আপনার বিনিয়োগের ঝুঁকি কমাতে সাহায্য করবে। আপনি শুনলেন যে ডোজ কয়েন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, চারদিকে ডোজ কয়েন নিয়ে কথা হচ্ছে, টুইটারে এলন মাস্ক ডোজ কয়েন নিয়ে টুইট করছেন। তো আপনি যদি কোনো রকম রিসার্চ না করে, ডোজ কয়েন প্রজেক্টের ব্যাপারে ভালো করে না জেনে, প্রাইসকে রিসার্চ না করে ইনভেস্ট করে দেন, তাহলে হয়তো কিছুদিন বাদে আপনি দেখবেন এই কয়েনটির প্রাইস ডাম্প করে গেছে। মনে করুন আপনি গার্মেন্টসের ব্যবসা করেন এবং ডেনিমের জিন্স আপনি বিক্রি করেন, আর দেখা গেল আপনার দেশের কোনো একজন বড় হিরো সেই ডেনিমের ড্রেস পরে প্রচুর ভিডিও শুট করছে, প্রচুর সিনেমা তৈরি করছে, প্রচুর অ্যালবাম তৈরি করছে, আর সেটা দেখে যুব সমাজ ডেনিমের পোশাকের উপর আকৃষ্ট হচ্ছে। তো তখন কি হবে, ধীরে ধীরে এই ধরনের পোশাকের কিন্তু হঠাৎ করে প্রাইসও বৃদ্ধি পাবে। আর যেহেতু ইতিমধ্যে আপনার কাছে এই ধরনের পোশাক বা এই ধরনের ম্যাটেরিয়াল প্রচুর পরিমাণে রয়েছে, তো আপনি কি চাইবেন? আপনি চাইবেন এই প্রোডাক্টটাকে নিয়ে আরো বেশি করে হাইপ তৈরি করা, কারণ বেশি হাইপ তৈরি হলে মানুষ আরো বেশি করে এই ধরনের প্রোডাক্ট কিনবে, আর এই ধরনের প্রোডাক্ট যত বেশি কিনবে, যত বেশি চাহিদা তৈরি হবে, তত বেশি দামে আপনি আপনার কাছে থাকা প্রোডাক্টটি সেল করতে পারবেন, আপনি মোটা প্রফিট কামাতে পারবেন। তো বুঝতে হবে যারা হাইপ তৈরি করছে এই হাইপের পেছনে তাদের উদ্দেশ্যটা কি। আপনি যদি এই উদ্দেশ্যটাকে ভালো করে অ্যানালাইসিস করে বুঝে উঠতে পারেন, তাহলে মার্কেট থেকে মোটা ইনকাম করা, মোটা প্রফিট করা এবং মার্কেটের স্ট্র্যাটেজি মেক করা, মার্কেটের ইনভেস্টমেন্টের ট্রেডিং সাইকোলজি তৈরি করা আপনার জন্য একদম ইজি হয়ে উঠবে। তাহলে বন্ধুরা এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার ক্রিপ্টো গেইন সুরক্ষিত থাকবে। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, এবং ইনভেস্টমেন্টের এরকম আরো খবরাখবর পেতে, ইনভেস্টমেন্টের এরকম ভিডিও পেতে আমাদের ইনকাম চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা আজকের জন্য এটুকুই, খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।